প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। আমলাতন্ত্র বা সিভিল সার্ভিসের ধারণা সাম্প্রতিক সময়ে বা বর্তমান সময়ে শাসন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক জাতীয় রাষ্ট্রের উদ্ভব বিকাশের সাথে সাথে আমলাতন্ত্রের বিকাশ সাধিত হয়েছে। সরকারের নীতি নির্ধারণ, নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়ন সার্বিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আমলাতন্ত্র। অর্থাৎ আমলাতন্ত্রের মাধ্যমেই একটা দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সুতরাং যে কোনো দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই আমলাতন্ত্রের গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব আমলাতন্ত্র কী এবং এই আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী। এখন আসি আমলাতন্ত্র কী। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসি দেশে আমলাতন্ত্রের উৎপত্তি ঘটেছিল। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি আবার ফরাসি শব্দ ব্যুরো এবং কার্টেইন থেকে এসেছে। ব্যুরো এবং কার্টেইন। এখানে ব্যুরো শব্দের অর্থ হচ্ছে দপ্তর বা ডেস্ক, আর কার্টেইন শব্দের অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। সুতরাং ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র হচ্ছে দপ্তর নির্ভর শাসন ব্যবস্থা। আক্ষরিক অর্থে আমলা বা প্রশাসনিক আক্ষরিক অর্থে আমলাতন্ত্র বলতে প্রশাসনিক কর্মকর্তাদের শাসন বোঝালেও সত্যিকার অর্থে আমলাতন্ত্র বলতে স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ, পেশাদার কর্মচারীদের সংগঠনকে বোঝায়। আমরা যদি দুইজন মনীষীর সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এখানে অধ্যাপক ফাইনার, তোমরা নাম শুনেছ, অধ্যাপক ফাইনার আমলাতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সুন্দর সাবলীল সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন, আমলাতন্ত্র হচ্ছে সুদক্ষ এক শ্রেণীর কর্মচারীবৃন্দ যাদের কার্যকাল স্থায়ী, যারা নির্ধারিত হারে বেতন পান এবং যারা বিভিন্ন কাজে দক্ষ এবং শিক্ষাপ্রাপ্ত। এরপরে অধ্যাপক গার্নার, নাম শুনেছ, অধ্যাপক গার্নার আমলাতন্ত্রের সংজ্ঞা দিতে যে বলেছেন, উনি বলেছেন এক কথায় সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা, এক কথায় সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা নির্ধারণে এবং সাধারণভাবে সরকার পরিচালনায় নিয়োজিত কর্মচারী বৃন্দই হলো আমলা। এখন যদি এক কথায় আমরা আমলাতন্ত্রের সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে পারি যে সত্যিকার অর্থে বা আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ, পেশাদার কর্মচারীদের একটি সংগঠন যারা সরকারের নীতি নির্ধারণ, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সাম্প্রতিক সময়ে অর্থাৎ জাতিরাষ্ট্রে আমলাতন্ত্র ছাড়া কোনো শাসন ব্যবস্থার কথা চিন্তাও করা যায় না। সরকার পরিচালনায় সরকারের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আমলারা। আমলারা হচ্ছে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। এখন আমরা একটু দেখব যে এই যে আমলাতন্ত্রের কথা আমরা বললাম সেই আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি। প্রথম যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা হচ্ছে পদসোপান নীতি, ইংরেজিতে বলে হায়ারার্কি। পদসোপানটা কি? পদসোপানটা হচ্ছে প্রশাসনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের পদভিত্তিক যে সোপান, অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী যে সুবিন্যস্তকরণ বা সাজানো। এখানে নিম্নতম অর্থাৎ অধস্তন যে ব্যক্তিটি থাকেন তার উপরে ঠিক ঊর্ধ্বতন ব্যক্তিটা অবস্থান করেন। অধস্তন যে ব্যক্তি রয়েছে তার যাবতীয় কার্যাবলীর জন্য অধস্তন যে কর্মকর্তা রয়েছে তার কাছে যাবতীয় কার্যাবলীর জন্য জবাবদিহি করেন তথা দায়বদ্ধ থাকেন। আবার
উপরের যে ব্যক্তিটা অর্থাৎ ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে সেই তার দায়িত্ব ভাগ করে দিয়ে তার নিম্নতম যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদের কাছে দায়িত্ব ভাগ করে দিয়ে তার তদারকি করেন। অর্থাৎ এখানে পদ মর্যাদা ভিত্তিক সাজানো হয়ে থাকে। যদি আমরা সচিবালয়ের প্রশাসনিক যে পদসোপান রয়েছে সেটা যদি দেখতে চাই, একেবারে নিচে, একেবারে সবার নিচে সেখানে থাকে সিনিয়র সহকারী সচিব, তার উপরে থাকে সহকারী সচিব, তার উপরে থাকে হচ্ছে যুগ্ম সচিব, তার উপরে অতিরিক্ত সচিব, এর উপরে সচিব, যুগ্ম, এভাবে। অর্থাৎ একজনের নিচে আর একজন, এভাবে। যদি আমরা বেসরকারি প্রশাসনের পদসোপান দেখতে চাই, একেবারে নিচে থাকে অফিসার, তার উপরে আছে সিনিয়র অফিসার, এর উপরে আছে এক্সিকিউটিভ, তার উপরে সিনিয়র এক্সিকিউটিভ, তার উপরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার উপরে ম্যানেজার, এরপরে হচ্ছে এজিএম, জিএম, এভাবে। অর্থাৎ ঊর্ধ্বতন থেকে নিম্নতম পর্যন্ত যে কর্মকর্তাদের যে বিন্যস্তকরণ, এটাকে বলছি হায়ারার্কি বা পদসোপান নীতি। আমলাতন্ত্র এই পদসোপান নীতির ভিত্তিতে পরিচালিত হয়, এটা তাদের একটা বড় বৈশিষ্ট্য। এরপরে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে বিশেষীকরণ বা স্পেশালাইজড। এই আমলাতন্ত্র অর্থাৎ যারা প্রশাসনে নিয়োজিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তা যারা রয়েছে তারা অনেক বেশি বিশেষায়িতকরণের মাধ্যমে তাদেরকে পরিচালিত করা হয়। তারা অনেক বেশি দক্ষ, প্রশাসনের সাথে যুক্ত থাকার কারণে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত প্রশিক্ষণ, প্রযুক্তি আর তত্ত্বাবধানে রাখার কারণে তারা অনেক বেশি দক্ষ হয়ে ওঠেন, যেটাকে আমরা বলছি বিশেষীকরণ। অর্থাৎ অন্য অন্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের চাইতে এই আমলাতন্ত্রে নিয়োজিত কর্মকর্তারাই অনেক বেশি দক্ষ। অর্থাৎ আধুনিকতার ছোঁয়া বা প্রযুক্তি তথা প্রশিক্ষণ, যাবতীয় এলিমেন্ট যেগুলো রয়েছে সবগুলো তাদেরকে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিশেষীকরণ করা হয়েছে। অর্থাৎ মডিফাইড একটা গ্রুপ যদি আমরা বলতে চাই, অর্থাৎ অনেক বেশি দক্ষ করা হয়েছে। এই জন্য আমলাতন্ত্রকে বলা হয় স্পেশালাইজড একটা অর্গান বা বিশেষায়িত একটি সংগঠন। এরপরে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য আমরা বলবো সেটা হচ্ছে আইনের সুকঠোর অনুশাসন। আমলাতন্ত্রে আইনের কঠোর অনুশাসন রয়েছে। এখানে যেমন রয়েছে পদসোপান, অর্থাৎ চাইলেই কেউ কাউকে টপকাতে পারে না। অধস্থান কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাবতীয় কার্যাবলীর জন্য দায়বদ্ধ থাকেন। এখানে একটা আইনের অনুশাসন রয়েছে। চাইলেই আমলাতন্ত্রের অতি বিকাশ অর্থাৎ অতি বিকশিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য ক্ষতিকর, সেই অতি বিকশিত হওয়ার সুযোগও কিন্তু এই আমলাতন্ত্রের নেই, কারণ সেখানে আইনের সুকঠোর অনুশাসন আনা হয়েছে। চাইলেই তারা পদসোপানকে ভাঙতে পারে না, অর্থাৎ ঊর্ধ্বতন যে ব্যক্তি রয়েছে তাকে টপকিয়ে তার উপরে যেতে পারে না, তারপরে যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো তারা টপকাতে পারে না। অর্থাৎ সুন্দর, সুশৃঙ্খল এবং কঠোর নিয়মের মাধ্যমে তারা পরিচালিত হয়। আমরা যদি দেখি যে সাভারে বিপিএটিসি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, সেখানে যদি তোমরা কখনো যাও দেখবে সেখানে এই আমলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানে তারা কত বেশি সুশৃঙ্খল করে তাদেরকে গড়ে তোলা হয়, অর্থাৎ একটা নিয়মের মাঝে এনে তাদেরকে পরিচালনা করা হয়, যাতে করে অতি বিকশিত হওয়ার সুযোগ তাদের নেই। অর্থাৎ তাদেরকে আইনের সুকঠোর অনুশাসনের মাধ্যমে রাখা হয়। এরপরে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। তোমরা জানো যে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে এই আমলাদের নিয়োগ হয়। সেই বিসিএস এর কয়েকটি ধাপ থাকে, সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করা হয়। প্রথমে সেখানে 200 নম্বরের প্রিলিমিনারি হয়, এরপরে 1200 নম্বরের লিখিত পরীক্ষা হয়, তারপরে 200 নম্বরের ভাইবা হয়, তারপর তার মেডিকেল ফিটনেস, তারপরে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে সর্বশেষে প্রশাসনে একজন আমলা হিসেবে অর্থাৎ একজন প্রশাসনের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সুতরাং এখানে যার যোগ্যতা নেই সে শেষ পর্যন্ত যেতে পারে না। সুতরাং শুধুমাত্র যারা যোগ্য, দক্ষ, তাদেরকেই এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমলাতন্ত্রে অর্থাৎ এই লেভেলটাতে তারা আসতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে এই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে এই আমলাতন্ত্রের। আমলাতন্ত্রের পরে যে বৈশিষ্ট্যটা আমরা দেখি সেটা আমরা বলছি যে নির্ধারিত বেতন ও সুযোগ সুবিধা।
আমলাতন্ত্রে নিয়োজিত ব্যক্তিবর্গ তারা নির্ধারিত হারে, অর্থাৎ সরকারের যে স্কেল রয়েছে, বেতন স্কেল রয়েছে 2015 অনুযায়ী, আগে ছিল 2009, পরবর্তীতে সেটা সংশোধন করে 2015। এখানে এই বেতন গ্রেড অনুযায়ী অর্থাৎ নির্ধারিত হারে তাদেরকে বেতন পরিশোধ করা হয় এবং অন্যান্য যে আর্থিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তারা পান। অর্থাৎ সরকারের নীতি নির্ধারণ বা বাস্তবায়নের সাথে জড়িত বলেই যে এলোপাতাড়ি যে বেতন স্কেল রয়েছে বা রাষ্ট্রপতি কর্তৃক যে পারিতোষিকগুলো রয়েছে এরকম নয়। একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো অর্থাৎ নির্ধারিত হারে এবং অন্য যে বেতন, অন্য যে আর্থিক সুবিধা রয়েছে সেটা সরকারের বিধিবিধান বা নিয়ম মেনেই কিন্তু পরিশোধ করা হয়। আমলাতন্ত্রের পরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে স্থায়িত্ব, লংজিভিটি। আমলাতন্ত্রের যে সংগঠন সেটা আমরা সংজ্ঞা দিতে যেই বলেছি একটা দক্ষ, স্থায়ী, পেশাদারিত্বের একটা সংগঠন। সুতরাং এরা স্থায়ী, দক্ষ। সরকার পরিবর্তন হয় কিন্তু তাদের পরিবর্তন হয় না। অর্থাৎ একবার আমলা হিসেবে নিয়োগ পেলে, অর্থাৎ প্রশাসনে নিয়োগ পেলে তার যে চাকরির যে বয়স রয়েছে সেই বয়স পর্যন্ত কিন্তু সে পদে বহাল থাকে। হয়তো পদে বহাল থাকে না, সরকার চেঞ্জ হইলে দপ্তর চেঞ্জ হতে পারে, কিন্তু চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় না। সর্বোচ্চ যদি তার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা লক্ষ্য করা যায় তাকে ওএসডি করে রাখা হতে পারে, অফিস অন স্পেশাল ডিউটি যেটা, সেটা অর্থাৎ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে, কিন্তু অন্যান্য যে বেতন বা যে পারিতোষিক রয়েছে সেটা কিন্তু সে পাবে না। অর্থাৎ এই আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী একটা সংগঠন। স্থায়ী রাজনৈতিক ক্ষমতার পালাবদলে হয়তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা রাজনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছে তারা পরিবর্তন হয়, কিন্তু আমলারা পরিবর্তন হয় না। যেই রাজনৈতিক দল আসুক তাদের সাথে মিশে আমলারা এই নীতি বাস্তবায়নে যাবতীয় কার্যাবলী পরিচালনা করেন। সুতরাং আমলাতন্ত্রকে আমরা বলছি এটা স্থায়ী একটা সংগঠন। এরপরে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা লিখিত আদেশ, নির্দেশ ও দলিল তারা ফলো করেন। যেমন আমলাতন্ত্র নিজের থেকে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না, করার চেষ্টাও করেন না। অর্থাৎ সরকার কর্তৃক প্রণীত যে আদেশ বা বিধিবিধান রয়েছে, অর্থাৎ লিখিত যে বিধিবিধান রয়েছে, সেই লিখিত অর্ডার হাতে পাওয়ার পরেই সেগুলোর বাস্তবায়ন তারা করেন। সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ তারা মেনে চলেন এবং আমলাদের যাবতীয় কার্যাবলীর ডকুমেন্টস কিন্তু তারা রাখেন, যাতে পরবর্তীতে সেটার জবাবদিহিতা করা সম্ভব হয়। সুতরাং আমরা যদি বলতে চাই তাহলে আমলারা লিখিত যে আদেশ রয়েছে সেই আদেশ পালন করে এবং নির্দেশ যেটা রয়েছে সেটাও করে এবং দলিল অর্থাৎ তাদের দাপ্তরিক কাজের যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ রেকর্ড রাখে, যাতে ভবিষ্যতে জবাবদিহিকরণটা সুবিধা হয়। আমলাতন্ত্রের এর পরের যে বৈশিষ্ট্যটা আমরা বলবো সেটা হচ্ছে নিরবচ্ছিন্নতা। নিরবচ্ছিন্নতা অর্থাৎ যেটা আগেই কিছুটা কনসেপ্ট এসে গিয়েছে যে সরকার পরিবর্তন হইলে তারা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তারা নিরবিচ্ছিন্নভাবেই কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। প্রশাসনের অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং মেধার ভিত্তিতে যারা একবারে নিয়োগ পায়, কর্মের যে রাষ্ট্রের যে বয়স রয়েছে 67 বছর, সেই বছর যাওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মে নিয়োজিত থাকেন নিরবিচ্ছিন্নভাবে। আগেই বলেছি হয়তো দপ্তরগুলো চেঞ্জ হচ্ছে বা মন্ত্রণালয়গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু তাদের কিন্তু চাকরি থেকে কখনো অব্যাহতি দেওয়া হচ্ছে না, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে কিন্তু তারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকছে। অর্থাৎ রাষ্ট্রের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে তারা কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছে। এরপরে যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা হচ্ছে নৈবত্তিক আদেশ তারা ফলো করে। নৈবত্তিক আদেশ, নৈবত্তিক আদেশটা কি তোমরা জানো, মাল্টিপল চয়েস বা এমসিকিউ যেটাকে আমরা বলি। সেই নৈবত্তিক আদেশটা হচ্ছে প্রশাসনে আমরা পদসোপানের কথা বলেছিলাম, সেখানে যে সিস্টেমটা রয়েছে হায়ারার্কি, অর্থাৎ একেবারে উপরের লেভেল থেকে আদেশ দিতে দিতে একেবারে নিচের লেভেল পর্যন্ত আসে। সুতরাং এখানে তার উপরের যে ব্যক্তিটা ঠিক তার নিচের ব্যক্তিকে আদেশ করে
সে তার নিচের ব্যক্তিকে, সে তার নিচের ব্যক্তিকে, এভাবে আদেশ করতে করতে, অর্থাৎ নৈবত্তিক যে আদেশ রয়েছে, অর্থাৎ কাজের যে নৈবত্তিক গতি বা মোবিলিটি যেটা রয়েছে সেটার কথা বলছি। যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অপশান থাকে, অর্থাৎ যারা অনেক বেশি যোগ্য তাদেরকে নিয়ে যেমন বিভিন্ন সময় কমিটি গঠন করা হয়, এবং যোগ্যতার ভিত্তিতেই, অর্থাৎ যারা অনেক বেশি স্পেশালাইজড বা যারা অনেক বেশি প্রবীণ এবং জ্ঞানী তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ভাবার সুযোগ দেওয়া হয়, অর্থাৎ নৈবত্তিকভাবে তাদের উপর দায়িত্ব আরোপ করা হয়। আমলাতন্ত্রের পরের যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা হচ্ছে নিরপেক্ষতা, নিউট্রালিটি। অর্থাৎ যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এই পদে অধিষ্ঠিত হলো তারা কিন্তু রাজনৈতিক নিরপেক্ষ। কোনো আমলা কখনোই কোনোভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত হন না। যখন যে সরকার আসে তখন সেই সরকারের সাথে মিশে সরকারের যে উদ্দেশ্য রয়েছে, সরকারের যে নীতি রয়েছে, সেই নীতি বা উদ্দেশ্য বাস্তবায়নে যাবতীয় কার্যাবলী, অর্থাৎ সরকারি আদেশ শুধুমাত্র তারাই পালন করে। অর্থাৎ এখানে নিরপেক্ষ ভূমিকা তারা পালন করে। রাজনৈতিক যে দলের পক্ষপাতিত্ব কিন্তু তাদের ভিতরে কখনো দেখা যায় না। সুতরাং এই আমরা বলতে পারি আমলাতন্ত্র একটি নিরপেক্ষ সংগঠন। এতক্ষণ যে বিষয়গুলো আমরা বললাম সেগুলো ছিল আমলাতন্ত্রের বৈশিষ্ট্য এবং আমলাতন্ত্র কি। আশা করি বুঝতে পেরেছ। এর পরেও আমলাতন্ত্র নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টস করে বা সরাসরি আমাকে জানাতে পারবে। জানলে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে।